লাজুক কণ্ঠে শ্রীমন্তী বলল, তুমি খুব ফ্লার্ট করতে শিখেছ অয়ন। তোমার এইসব প্রেমের কথা দিন দিন বেড়েই চলেছে। অয়নও শ্রীমন্তীকে জড়িয়ে ধরে বলল, ঠিকই বলেছ, তবে আমার মনে হয় তোমার এই প্রেমের কথাগুলো ভালো লাগতেও শুরু করেছে। শ্রীমন্তী সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে পড়ল। কি করে এটা জানল অয়ন? সব কথা বলার আগেই অয়ন বুঝে যায় কেমন করে। ও অয়নের দিকে মুখ তুলে চেয়ে প্রশ্ন করল, তুমি কি করে জানলে? অয়ন হাসতে হাসতে ওর দিকে তাকালো। শ্রীমন্তী চোখ নামিয়ে মনে মনে নিজেকে ধিক্কার জানাচ্ছিল। ইস, কি লজ্জায় না পড়ছে ও অয়নের কাছে। অয়ন দুই হাতে শ্রীমন্তীর মুখটা ধরে বলল, যদি তোমার ভালো না লাগে তাহলে এই প্রেম করার মানেই বা কি? অয়ন যেমন আপন করে তাকিয়েছিল, তাতে শ্রীমন্তীর সব লজ্জা এক নিমেষে উধাও হয়ে গেল। এক চোখ হাসি নিয়ে শ্রীমন্তী তাকালো অয়নের দিকে। দুজনেই একে অপরের চোখে হারিয়ে গেল যেন। শ্রীমন্তীর মাথায় অনেক রকম চিন্তা একসাথে ঘুরছিল, যদিও তার মধ্যে বেশিরভাগই সুখকর ছিল, কিন্তু একটা ভাবনা কিছুটা আতঙ্ক তৈরি করল। যেই ভয়ের ভাবনাটা মাথায় এলো, শ্রীমন্তীর মুখটা গম্ভীর হয়ে গেল। আর ওর প্রাণের চেয়েও প্রিয় স্ত্রীর মুখের এই পরিবর্তনটা অয়নের নজর এড়াল না। কি হয়েছে শ্রীমন্তী? তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? কিছু হয়েছে? অয়ন, আজ যখন বিপ্লব সামন্ত হোটেলে হঠাৎ এসে উপস্থিত হলো, আমি ভীষণ ভয় পেয়েছিলাম। আর আমি নিজেও জানি না কেন ও হঠাৎ আমাদের পক্ষ নিল। আর সব সময় এমনটা হওয়া উচিতও নয়। যদি তোমার কিছু হয়ে যেত, আমি কোথায় যেতাম, কি করতাম? তুমি তো কোনো বিপদে পড়তে পারতে অয়ন। ওর জন্য শ্রীমন্তীর এই উদ্বেগ দেখে অয়নের মনটা নরম হয়ে গেল। অয়ন এতদিন কেবল এই দিনটার স্বপ্ন দেখত। ও মনে মনে সবসময় আশা করত যে একদিন শ্রীমন্তী ওর জন্য চিন্তা করবে। আর আজ সত্যিই শ্রীমন্তী ওর জন্য চিন্তায় ছিল। কিন্তু অয়ন ও স্ত্রীকে এত টেনশন করতে দেখে আর থাকতে পারছিল না। ও বলল, শ্রীমন্তী, কেন অযথা চিন্তা করছো? আমি ঠিক আছি তো। আমি তো তোমার সামনেই আছি, চিন্তা করো না, কিছু হয়নি। আর আমি কিছু হতে দেবও না, আমাকে বিশ্বাস করো। কিছু একটা ভাবতে ভাবতে অয়নের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে শ্রীমন্তী বলল, অয়ন, আমাকে কথা দাও, তুমি আর কোনো ঝামেলায় জড়াবে না। আমরা দুজনে মিলে সব ঠিক করে নেব। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তুমি একা একা নিজের জীবনের ঝুঁকি নেবে না। আমাকে কথা দাও। শ্রীমন্তীর চোখে বিন্দু বিন্দু জল জমেছিল এই মুহূর্তে। এটা দেখে অয়নের মনও একেবারে গলে গেল। বিনা দ্বিধায় ওর হাতে হাত রেখে অয়ন প্রতিশ্রুতি দিল, শ্রীমন্তী, আমি কথা দিচ্ছি তোমাকে, ভবিষ্যতে এমন কিছু করব না যাতে তুমি চিন্তায় পড়ে যাও। অয়নের কথা শুনে এবারে শ্রীমন্তীর মুখে হাসি দেখা দিল। আবারও একে অপরকে জড়িয়ে ধরল ওরা। অয়ন আর শ্রীমন্তী একে অপরের ভালোবাসায় ডুবে যেতে যেতে ভাবছিল তারা কতটা ভাগ্যবান যে এমন বুদ্ধিমান ও যত্নশীল জীবনসঙ্গী পেয়েছে। শ্রীমন্তীর মনে আজ একটা অন্যরকম শান্তি ছিল। আর অয়ন অবশেষে ওর প্রিয় স্ত্রীর ভালোবাসা পেয়ে খুশিতে ভাসছিল। কিন্তু সবার কপালে সেই সময় এত সুখ ছিল না। শহরের অন্য এক কোণে একটা হাই ক্লাস বারের প্রাইভেট রুমের বাতাসে একটা অদ্ভুত ভাইব ছিল। সেখানে শ্রেয়া দাঁড়িয়ে মনে মনে ভয়ে কাঁপছিল। ওর সামনে একটি মধ্যবয়সী লোক বসেছিল। শ্রেয়ার দিকে তাকানোর সময় লোকটার চোখে লালসা স্পষ্ট হয়ে উঠেছিল। শ্রেয়াও সেই নজর চিনতে পেরেছিল। সে নিজের কঠিন কথায় সব সময় অন্যদের জব্দ করে এসেছে, কিন্তু সেই শ্রেয়াই আজ চুপ করে দাঁড়িয়েছিল। ও নিজের ইচ্ছেই যায়নি সেখানে, বাধ্য হয়েই এই হোটেলটায় আসতে হয়েছিল ওকে। মধ্যবয়সী লোকটা বলল, বহু বছর পর তোমার মতন এমন সুন্দরী মেয়ে দেখছি শ্রেয়া, মানতেই হবে। গুপ্ত সাহেব ভালোই মানুষ করেছেন তোমাকে। তুমি নিশ্চয়ই তোমার মায়ের মতোই সুন্দরী। লোকটার মুখে ওর মা বাবার কথা শুনে ভয়টা আরও বাড়ল শ্রেয়ার। মনে মনে শ্রেয়া বলল, উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। বাবা যদি ব্যবসার জন্য এই রজত চৌধুরীর কাছ থেকে টাকা ধার না করত, তাহলে আমাকে আজ এখানে বসে থাকতে হতো না। এই জঘন্য লোকটা আমার বাবাকে ফাঁদে ফেলে এখন আমার সম্পর্কে আজে বাজে চিন্তা করছে, নোংরা চোখে আমার দিকে তাকাচ্ছে। কিন্তু আমি করবই বা কি? এখন যদি আমি একে চটিয়ে দিই তাহলে বাবার ব্যবসা তো নষ্ট হবেই, উপরন্তু বাবাকে জেলেও যেতে হবে। হে ভগবান, এ আমি কি বিপদে পড়লাম। শ্রেয়ার ভীষণ টেনশন হচ্ছিল। ও এই লোকটার ব্যাপারে আগে থেকেই জানত, রজত চৌধুরী।
রজত চৌধুরী এমনই একটা লোক যে মেয়েদের ফাঁদে ফেলতে ওস্তাদ। রজত চোখের ইশারায় শ্রেয়াকে কাছে এসে বসতে বলল। শ্রেয়া ভয়ে ভয়ে ওর সামনে সোফাটায় বসে পড়ল। রজত চৌধুরী একটা পানীয়ের গ্লাস ওর হাতে ধরিয়ে দিয়ে নিজেও গ্লাস হাতে নিয়ে বলল, দেখো শ্রেয়া, আমি আনন্দ করে বাঁচতে ভালোবাসি। কাজটা আমি খুব একটা সিরিয়াসলি নিই না। ব্যবসার মূল মজাই তো হলো মানুষের সাথে মেলামেশা করা। আর যদি সেই মানুষটা তোমার মতো সুন্দরী হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু শ্রেয়া এত রাতে কোনো অপরিচিত লোকের সাথে বসে ড্রিঙ্ক করার মতো মেয়ে ছিল না। নিজের হাতের গ্লাসটা সামনের টেবিলে রেখে ও বিনীতভাবে বলল, আসলে আমি মদ খাই না, আর তার উপরে আমার শরীরটাও ভালো নেই কয়েকদিন ধরে, তাই আজ আমি মদ্যপান করতে কমফর্টেবল ফিল করছি না মিস্টার চৌধুরী। আশা করি আপনি কিছু মনে করবেন না। রজত চৌধুরী এমন ধরনের জবাবের সাথে ভালোই পরিচিত ছিল, তাই সে জানত এসব কথা কিভাবে হ্যান্ডেল করতে হয়। সে একটু সময় নিয়ে বলল, দেখো শ্রেয়া, আমার সঙ্গে ব্যবসা করতে গেলে কিছু নিয়ম মানতে হয়। আমি ড্রিঙ্কস ছাড়া কোনো মিটিং করি না। ডিল তো দূরের কথা, যদি তুমি আজ রাতে কমফর্টেবল না হও তাহলে কোনো সমস্যা নেই, যখন তুমি ড্রিঙ্কস নিতে প্রস্তুত হবে তখনই মিটিং হবে। বলেই রজত চৌধুরী প্রাইভেট রুমের দরজার দিকে এগোতে শুরু করল। যদি সে সাধারণ কোনো লোক হতো তাহলে শ্রেয়ার এতে কিছু যেত আসতো না, কিন্তু আজ তার সামনে আর কোনো অপশন ছিল না। যত দেরি হবে ততই তার বাবার ব্যবসার অবস্থা খারাপ হতে থাকবে। তাই শ্রেয়া তাকে ডেকে বলল, মিস্টার চৌধুরী, আপনি তো রাগ করলেন, আমি কিন্তু অন্যভাবে কথাটা বলিনি। বলেই ও গ্লাসটা তুলে ঠোঁটের কাছে নিয়ে এলো। রজত চৌধুরী তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর অদ্ভুত বাজে একটা হাসি হেসে ফিরে এলো শ্রেয়ার কাছে। এরপর একটার পর একটা গ্লাস খালি হতে থাকল। ৩-৪ ঘন্টা পরে শ্রেয়ার নেশায় পুরোপুরি চুর হয়ে গিয়েছিল, আর রজত চৌধুরী তো এরকম সুযোগেরই অপেক্ষায় ছিল। সে বলল, এবার বলো শ্রেয়া, এখন আমরা ব্যবসার কথা আলোচনা করতে পারি। বলো, কেন তুমি এখানে এসেছ? রজত চৌধুরী সব কিছুই জানত, কিন্তু তার অন্য উদ্দেশ্য ছিল এই প্রশ্ন করার। শ্রেয়া হুঁশ ফিরে পেয়ে এবং জোর করেই খানিকটা নেশা কাটিয়ে বলল, মিস্টার চৌধুরী, আমার বাবাকে সাহায্য করতে পারবেন? তিনি একটা বড় সমস্যায় আছেন, আরও দেরি হলে জানি না কি হবে। এই কথা শুনে রজত চৌধুরী হেসে বলল, শ্রেয়া, শহরে আমার অনেক পরিচিত আছে। কয়েকজন বন্ধুর সাথে কথা বলে আমি গুপ্ত সাহেবকে সাহায্য করতেই পারি। যদিও আমার জন্য ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে, তবে তোমার কথা রাখার জন্য আমি এটা করতেই পারি। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? এটাই ছিল রজত চৌধুরীর আসল উদ্দেশ্য। এই প্রশ্নের মাধ্যমেই সে শ্রেয়াকে ফাঁদে ফেলতে চাইছিল। শ্রেয়ার বয়স কম ছিল, আর তার সৌন্দর্যও ছিল মন মাতানো। শ্রেয়ার বাবার ব্যবসাকে সমস্যায় ফেলার পেছনে মূলত রজত চৌধুরীরই হাত ছিল। নিজের তৈরি সমস্যার সমাধান করা তার জন্য কোনো বড় বিষয় ছিল না, কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটু লাভ করে নেওয়ার সুযোগ পেলে রজত কেন পিছিয়ে আসবে? শ্রেয়া বেশি চিন্তাভাবনা না করে সোজা পয়েন্টে এসে বলল, মিস্টার চৌধুরী, আপনি কি চান? যদি আমার বাবাকে এই সংকট থেকে মুক্ত করা যায় তবে আমি আপনার ইচ্ছা নিশ্চয়ই পূরণ করব। এবার রজত চৌধুরী কি শর্ত দেবে? শ্রেয়া কি বড় বিপদে পড়তে চলেছে? শ্রীমন্তী কি জানতে পারবে তার প্রিয় বান্ধবীর সঙ্গে কি ঘটতে চলেছে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।